আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি তোমাদেরকে বাংলা পড়াবো, ঠিক আছে? তো বাংলা আমি তোমাদেরকে আজকে পড়াবো ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের চলিত রূপ এবং বর্তমান কাল থেকে অতীত কালবাচক বা অতীত থেকে ভবিষ্যৎ, ভবিষ্যৎ থেকে বর্তমান, এগুলো যে পরিবর্তন করতে হয় এগুলো, ঠিক আছে? তো এগুলো তোমাদের থাকবে হচ্ছে 5 নং প্রশ্নের উত্তরে। 5 নং প্রশ্নের উত্তরে তোমাদের ক্রিয়াপদ আর হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ লিখতে হবে। বর্তমান কাল থেকে অতীতকাল, অতীতকাল থেকে বর্তমান কাল বা ভবিষ্যৎ থেকে বর্তমান, এভাবে তোমাদের লিখতে হবে। তো সবাই একটু ভালো করে খেয়াল করো আমরা কিভাবে লিখব। এখানে আমরা খেয়াল করব যে ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের চলিত রূপ লিখতে বলেছে। এখানে ক্রিয়াপদগুলো দেওয়া আছে, আমরা চলিত রূপ লিখব। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনো যে চলিত রূপ কাকে বলে এবং সাধু রূপ কাকে বলে। আমরা সংজ্ঞা যখন পড়েছিলাম, তোমাদেরকে পড়েছিলাম, তখন তোমরা পড়েছো যে সাধু রূপ বা সাধু ভাষা হচ্ছে যেটাতে ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহার করা হয়। ক্রিয়াপদের পূর্ণ রূপ মানে পুরোটা অংশ ব্যবহার করা হয়। আর চলিত রূপ হচ্ছে যে ভাষায় কি করে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে ক্রিয়াপদ বলতে এখানে সাধু ভাষা আছে, শব্দগুলো আছে, এগুলো দেওয়া আছে। আমরা ক্রিয়াপদের চলিত রূপ লিখবো, অর্থাৎ কি লিখবো? সংক্ষিপ্ত আকারে লিখবো। তাহলে এখানে সবাই একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, ফিরিয়া আমরা কি লিখবো? এর চলিত রূপে লিখবো ফিরে। তারপর আছে হইলেন, এর চলিত রূপ হবে হলেন। এরপর হচ্ছে আনিয়া, এটার চলিত রূপ হবে এনে। করিয়া করে, ধরিয়া ধরে, কাটিল কাটলো, এটার চলিত রূপ হবে কাটলো। মানে আমরা সংক্ষিপ্ত আকারে লিখবো, ক্রিয়াপদটির সংক্ষিপ্ত রূপ লিখবো। দুলছে দুলে, ঠিক আছে? এভাবে আমরা কি করব? ক্রিয়াপদের চলিত রূপ লিখবো, সংক্ষিপ্ত রূপ লিখবো। এরপর দেখো অথবা দিয়ে থাকে, হয় তুমি ক্রিয়াপদ ক্রিয়াপদের চলিত রূপ উত্তর লিখবে, আর না হয় তুমি লিখবে কালবাচক যে শব্দগুলো থাকে, ঠিক আছে? এখানে 7টা দেওয়া থাকবে, তোমাদের 5টা লিখতে হবে। যেটাই দেওয়া থাকুক, যদি প্রশ্নের উপর উল্লেখ করা থাকে, যতগুলোই থাকে না কেন, 7টা থাকতে পারে, 10টা থাকতে পারে। যদি বলে যে 5টা লিখো, তাহলে যে কোনো 5টা তোমরা লিখবে, যে 5টা তোমরা পারবে। তো অথবা দিয়ে দেওয়া থাকলে হয় এটা লিখবে, না হয় এটা লিখবে। তাহলে দেখো আমরা বর্তমান কালবাচক থেকে এখানে বলেছে অতীত কালবাচকে পরিবর্তন করতে। তাহলে এখানে দেওয়া আছে উড়ে, তাহলে অতীতে কি হবে? উড়লো। অতীত কালবাচকে সব সময় প্রত্যেকটা শব্দের শেষে ল, লে, লাম, ল্যান এগুলো থাকে। ল, লে, লাম, ল্যান এগুলো থাকবে। তাহলে উড়ে, এটাকে আমরা অতীতে লিখবো উড়লো। তারপর যেমন হচ্ছে খেয়েছে, খেয়েছিল। তারপর হচ্ছে চড়েন, চড়লেন। তোমাদেরকে বলেছি যে ল, লে, লাম, লেন এগুলো থাকবে। এই যে দেখো উড়ে উড়লো, খেয়েছে খেয়েছিল, চড়েন চড়লেন লেন। তারপর হচ্ছে আছে ছিল, থামে থামলো, পারে পারলো, বসেন বসলেন। শেষে দন্তন্য থাকলে এখানে দন্তন্য হবে, বসেন বসলেন। যদি থাকতো বসে, তাহলে বসলো, বসেন বসলেন, ঠিক আছে? এভাবে তোমরা অতীত বর্তমান কালবাচক থেকে অতীতকালে পরিবর্তন করবে। অবশ্যই উপরে লিখে নিবে বর্তমান কালবাচক, অতীত কালবাচক লিখে এখানে প্রত্যেক শব্দের অতীত কালবাচক লিখবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের যে তোমাদের স্কয়ার গাইডটি আছে, স্কয়ার গাইডটি যে তোমাদের আছে, এটাতে দেখবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে দেওয়া থাকে। এখানে তোমরা বের করে 6 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলোতে যখন যাবে তখন দেখবে 5 নঙে এভাবে ক্রিয়াপদ, ক্রিয়াপদের চলিত রূপ এগুলো দেওয়া আছে। সবাই একটু দেখো, এই যে এখানে 6 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা দেখো, এখানে 5 নঙে দেওয়া আছে ক্রিয়াপদ, ক্রিয়াপদের চলিত রূপ, তারপর হচ্ছে অতীত কালবাচক, বর্তমান কালবাচক। এভাবে তোমরা কি করবে? পরে আবার 12 পৃষ্ঠা যাবে, ঠিক আছে? দেখো এখানে 12 পৃষ্ঠাতে কিভাবে দেওয়া আছে? 5 নঙে ক্রিয়াপদ, ক্রিয়াপদের চলিত রূপগুলো আছে। তোমরা লিখে নিবে ক্রিয়াপদ হাইফেন দিয়ে ক্রিয়াপদের চলিত রূপ। তারপর যেমন হচ্ছে অতীত কালবাচক থেকে বর্তমান কালবাচক। এরপরে তোমরা আবার যাবে 20 পৃষ্ঠা, 20 পৃষ্ঠাও দেখো এখানে 5 নঙে দেওয়া আছে ক্রিয়াপদ, ক্রিয়াপদের চলিত রূপ, আর হচ্ছে ভবিষ্যৎ কালবাচক থেকে বর্তমান কালবাচক। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে।
6 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 5 নং। ও ব্যাকরণ বইয়ের আমি তোমাদেরকে বিপরীত শব্দ প্রতিদিন যে পড়া দিয়ে থাকি, ব্যাকরণ বইয়ের আজকে পড়বে 95 96 পৃষ্ঠা থেকে পাখিদের কথা থেকে কানামাছি ভৌ পর্যন্ত। ঠিক আছে, এখানে পাখিদের কথা থেকে পরবর্তী যে পেজ আছে কানামাছি ভৌ, এই অধ্যায় ভিত্তিক যে তোমাদের বিপরীত শব্দগুলো দেওয়া আছে সবগুলো বিপরীত শব্দ তোমরা পড়বে। এই যে আমাদের গ্রাম থেকে, তারপর কানামাছি ভৌ থেকে। ঠিক আছে, তাহলে সবাই একটু আবারও ভালো করে পড়াগুলো বুঝে নাও। গাইডের 6, 12, 20 এই পৃষ্ঠাগুলোতে গেলে তোমরা 5 নং পাবে। 5 নংয়ে ক্রিয়াপদে চলিত রূপ আর হচ্ছে কালবাচক পরিবর্তন, কাল পরিবর্তন। বর্তমান লেখা থাকলে যদি অতীতে করতে বলে তাহলে অতীতে করবে, যদি ভবিষ্যতে পরিবর্তন করতে বলে ভবিষ্যতে পরিবর্তন করবে, এগুলো। আর ব্যাকরণ বইয়ের 95 96 পৃষ্ঠা বিপরীত শব্দ হচ্ছে পাখিদের কথা থেকে কানামাছি ভৌ। আজকে তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস করাবো। সবাই তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি বের করো। গত ক্লাসে আমরা 14, 15 ও 16 নম্বর অঙ্ক করেছিলাম। আজকে আমরা 17 ও 18 নম্বর যে দুইটি অঙ্ক আছে এই দুইটি অঙ্ক করবো। তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক আমাদের শেষ। তাহলে দেখো 17 নম্বরের ডাকে কি আছে। সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। প্রতি ডজন মানে 1 ডজন ডিম বিক্রি করে কত টাকা? 90 টাকা। তাহলে সে 6 ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে সে 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে দেখো প্রতি ডজন ডিমের দাম কত টাকা? 90 টাকা। তাহলে এভাবে সে কত ডজন ডিম বিক্রি করে? 6 ডজন। তাহলে 90 এর সাথে আমাদের প্রথমে 6 গুণ করতে হবে। গুণ করে আমাদের বের করতে হবে সে সে 90 টাকা দরে 6 ডজন ডিম কত টাকায় বিক্রি করে। তারপর বের করতে হবে সে যত টাকা পায় তা থেকে সে বাজারে খরচ করে 85 টাকা। তার মানে এই টাকা থেকে আমাদের খরচের টাকাটি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যা বের হবে সেই টাকাই সে ব্যাংকে জমা রাখে। তাহলে সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা গুণ করব। 90 এর সাথে 6 গুণ করব। তারপর যে টাকা বের হবে সেই টাকা থেকে সে বাজারে 85 টাকা খরচ করে 85 টাকা বিয়োগ করব। তাহলেই বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করলাম। প্রথমে লিখব সুরমা 1 ডজন ডিম বিক্রি করে 90 টাকায়। 1 ডজন ডিম বিক্রি করে কত টাকায়? 90 টাকা। সুতরাং 6 ডজন ডিম বিক্রি করে 90 গুণ 6 টাকা। তাহলে কত বের হবে? 540 টাকা। 6 এর সাথে 0 গুণ করলে হবে 0, 6 9 54। তাহলে কত বের হলো? 540 টাকা। তাহলে ডিম বিক্রি করে পায় কত টাকা? 540 টাকা। এই টাকা থেকে সে 85 টাকা বাজারে খরচ করে। তাহলে লিখব বাজারে খরচ করে 85 টাকা। 85 টাকা কি যোগ করব না বিয়োগ করব? অবশ্যই বিয়োগ করব। খরচ সবসময় বাদ দিতে হয়, মানে বিয়োগ করতে হয়। তাহলে 540 থেকে 85 আমরা কিভাবে বিয়োগ করব? দেখো এখানে আছে 0, 0 মানে 10, 10 থেকে 5 বাদ গেলে থাকবে 5, হাতের 1 নিচে চলে আসবে, তাহলে হবে 9। এখানে আছে 4, 4 থেকে 9 বাদ যাবে না, তাহলে 4 এর সাথে আমাদের 1 ধরতে হবে। 1 ধরলে হবে 14, 14 থেকে 9 বাদ গেলে হবে 5, হাতে থাকবে আমাদের 1, এই 1টা নিচে আসবে, তাহলে 5 থেকে 1 বাদ গেলে হবে 4। তাহলে কত টাকা বের হলো? 455 টাকা। এই টাকা কি সে ব্যাংকে জমা রাখে। লিখবো সুতরাং ব্যাংকে জমা রাখে 455 টাকা। উত্তর 455 টাকা। এরপর দেখো 18 নম্বরের ডাকে কি আছে। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের কত গুণ? 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। পিতার বর্তমান বয়স কত? তাহলে দেখো কন্যার বয়স দেওয়া নেই, এখানে বলা আছে 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। তাহলে আমাদের প্রথমে কন্যার বয়সটা বের করে নিতে হবে। আমরা কিভাবে বের করব? দেখো প্রথমেই লিখলাম 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। এখন কি তার বয়স বাড়বে না কমবে? অবশ্যই তার বয়স এখন বাড়বে। তাহলে 4 কি যোগ করব। 4 বছর আগে তার বয়স ছিল 6 বছর, এখন আরো 4 বছর বেড়েছে, তাহলে 4 কি যোগ করতে হবে। তাহলে 6 এর সাথে 4 যোগ করলে হবে 10। সুতরাং কন্যার বর্তমান বয়স কত? 10 বছর। তাহলে আমরা এখন কন্যার বয়স বের করলাম। তারপর দেখো কি বলা আছে। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ, মানে কন্যার বয়স 10 বছর, এই বয়সের কি 4 গুণ হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে আমরা দেখো লিখলাম পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের কত গুণ?
4 গুণ। কন্যার বর্তমান বয়স 10 বছর, সুতরাং পিতার বর্তমান বয়স 10 গুণ 4 40 বছর। 10-এর সাথে 4 গুণ করলে কত হবে? 40 বছর। তাহলে এখানে উত্তর 40 বছর। আজকের পড়া তোমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো, ঠিক আছে? সবাই তোমাদের স্কয়ার গাইড 100 পৃষ্ঠা বের করো। এখানে দেখো একটি প্যাসেজ দেওয়া আছে মালিহা সম্পর্কে। তো আমি তোমাদেরকে বোর্ড বইয়ে মালিহা সম্পর্কে একটি প্যাসেজ পড়িয়েছিলাম। প্যাসেজের যে ডু বেঙ্গলি, ডু ইংলিশ, তারপর ওয়ার্ড মিনিং সব কিছু পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো সিন প্যাসেজ। সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে যে মালিহা ইজ বাংলাদেশি, মালিহা বাংলাদেশি, শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে বা তার বাড়ি ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিহা বুড়িগঙ্গা নদীর নিকটে বাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটি অনেক বড়। ইন জুন, জুলাই অ্যান্ড আগস্ট, জুন, জুলাই এবং আগস্ট মাসে দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এই হচ্ছে প্যাসেজ। এখন প্যাসেজ থেকে আমরা পড়ব কি? কলাম এ, কলাম বি, তারপর হচ্ছে fill in the gaps, true false, answer to the question, answer the questions, তারপর হচ্ছে একটি প্যারাগ্রাফ। তো সবাই একটু ভালো করে খেয়াল করো। আমরা কলাম পড়ব। তো কলাম আমরা কি বুঝে মিল করব? অর্থ বুঝে বাক্যগুলো পড়ে তারপর আমরা মিল করব। যেমন এতে আছে কাম, আশা, এটার সাথে আমরা এখানে যে এলোমেলো করে দিয়ে আছে এখান থেকে গুছিয়ে অর্থ বুঝে আমরা মিল করব। তো আমি পেয়েছি এখানে কামের সাথে মিলবে টু অ্যারাইভ, অর্থাৎ কাম অর্থ আসা, টু অ্যারাইভ অর্থ কি? পৌঁছানো, পৌঁছানো দ্বারা যা বোঝায় কাম দ্বারা একই বোঝায়। ক্যাপিটাল রাজধানী, দ্য সিটি উইথ হেডকোয়ার্টার, একটা শহর সদর দপ্তরের সাথে, অফ দ্য গভর্নমেন্ট সরকারের, তার মানে হচ্ছে সরকারের সদর দপ্তরের শহর, যে শহরে সরকার সদর দপ্তর থাকে বা সকল অফিসিয়াল কাজ বা অন্যান্য কাজ কি করা হয় ওইখানে করা হয়, এটা হচ্ছে হেডকোয়ার্টার মানে ক্যাপিটাল রাজধানী। সিটি আছে নিয়ার, এটার সাথে আমরা মিলিয়েছি ক্লোজ টু সামথিং, কোনো কিছুর খুব কাছাকাছি, তার মানে হচ্ছে নিকটে। ভেরি খুব, টু এ হাই ডিগ্রি, টু এ হাই ডিগ্রি, এটা অর্থ কি বোঝায়? প্রচুর বোঝায়। ভেরি অর্থ খুব বোঝায়, টু এ হাই ডিগ্রি অর্থ কি? একই বোঝায়, খুব বেশি বোঝায়। বিগ বড়, লার্জ ইন সাইজ আকারে বড়, বিগ অর্থ বড় বোঝায়, লার্জ ইন সাইজ দ্বারাও বড় বোঝায়। তারপর দেখো এখন আমরা ফিল ইন দ্য গ্যাপস করব। এখানে অর দিয়ে দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে? অর দিয়ে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। আমরা সবাই একটু ফিল ইন দ্য গ্যাপসটি খেয়াল করি। মালিহা কামস ফ্রম, মালিহা থাকে কোথায়? আমরা এখানে লিখব ঢাকা, মালিহা কামস ফ্রম ঢাকা। ঢাকা ইজ দ্য ড্যাশ অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আমরা এখানে লিখব ক্যাপিটাল। তারপর সিতে আছে শি লিভস নিয়ার দ্য ড্যাশ রিভার, কোন নদীর নিকটে বাস করে? আমরা লিখব শি লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। তারপর ডিতে আছে দ্য ড্যাশ ইজ ভেরি বিগ, কোনটি সবচেয়ে বড়? বলো তো, এখানে প্যাসেজটিতে বলেছে রিভার মানে নদীটি, দ্য রিভার ইজ ভেরি বিগ। ইতে আছে ইন জুন, জুলাই অ্যান্ড আগস্ট দেয়ার ইজ এ লট অফ, জুন, জুলাই এবং আগস্ট মাসে প্রচুর পরিমাণে কি হয়? বৃষ্টি হয়, তাহলে এখানে আমরা লিখব রেইন। তাহলে দেখো কি দাঁড়ালো? মালিহা কামস ফ্রম ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, শি লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, দ্য রিভার ইজ ভেরি বিগ, ইন জুন, জুলাই অ্যান্ড আগস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন। তারপর দেখো আছে আনসার টু কোয়েশ্চন নাম্বার 2 তে আছে ট্রু ফলস, ঠিক আছে? এখানে আমরা সেন্টেন্সগুলো পড়বো এবং ট্রু ফলস লিখবো। যদি বাক্যটি সঠিক হয় তাহলে ট্রু লিখবো, আর যদি সঠিক না হয় তাহলে আমরা ফলস লিখবো। এতে আছে দেখো এখানে এ থেকে এফ পর্যন্ত দেয়া আছে। দ্য টেক্সট ইজ অ্যাবাউট মালিহা, এখানে যে পাঠ্যাংশটি দেয়া আছে প্যাসেজটি, এটি মালিহা সম্পর্কে। তো আমরা মালিহা সম্পর্কে পড়েছি, তাহলে আমরা কি লিখবো? ট্রু লিখবো। তারপর বিতে আছে হোয়াট ইজ দ্য, মালিহা ইজ এ রেসিডেন্ট অফ ঢাকা, মালিহা ঢাকার বাসিন্দা। হ্যাঁ, এই যে আমরা পড়েছি সিন প্যাসেজের মধ্যে যে ঢাকা, মালিহা কামস ফ্রম ঢাকা, মালিহা ইজ বাংলাদেশি, তাহলে এখানে মালিহা ইজ এ রেসিডেন্ট অফ ঢাকা, এটা ট্রু হবে, আমরা ট্রু লিখব। সিতে আছে দ্য বুড়িগঙ্গা ইজ এ স্মল রিভার, আমরা প্যাসেজে পড়েছি দ্য বুড়িগঙ্গা ইজ ভেরি বিগ, এখানে স্মল দেওয়া আছে, তার মানে বাক্যটি সঠিক নয়, আমরা লিখব ফলস।
তারপর ডিতে আছে দ্য রেইনি সিজন কন্টিনিউস ফর 2 মান্থস, মানে বর্ষাকাল 2 মাস স্থায়ী হয়। সবাই একটু ভালো করে বাক্যগুলো খেয়াল করো, ঠিক আছে? 2 মাস না 3 মাস স্থায়ী হয়, জুন জুলাই এন্ড আগস্ট। তাহলে আমরা এখানে লিখবো কি ফলস, বাক্যটি সঠিক নয়, এজন্য আমরা লিখবো ফলস। তারপর ইতে আছে ইট রেইনস লেস ইন জুলাই, মানে জুলাই মাসে কম বৃষ্টিপাত হয় না। আমরা প্যাসেজে পড়েছি ইন জুন জুলাই এন্ড আগস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন, মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় জুন জুলাই আগস্ট। তাহলে এখানে জুলাই মাসে বলেছে কম বৃষ্টিপাত হয়, তার মানে এটা ফলস হবে। তারপর দেখো এফ নম্বরে আছে ইট রেইনস লেস ইন সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে কম বৃষ্টিপাত হয়। হ্যাঁ, জুন জুলাই আগস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, এছাড়া সব মাসে কম বৃষ্টিপাত হয়, তাহলে এটা হবে ট্রু। তারপর দেখো 3 নং এ কি দেয়া আছে অ্যানসার দ্য কোশ্চেন, মানে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে এ নম্বরে বলছে হোয়ার ডাজ মালিহা লিভ, মালিহা কোথায় বাস করে? তাহলে আমরা কি লিখবো মালিহা লিভস নিয়ার দা বুড়িগঙ্গা রিভার, মালিহা লিভস নিয়ার দা বুড়িগঙ্গা রিভার। বিতে আছে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ মালিহা, মালিহার জাতীয়তা কি? মালিহা দ্য ন্যাশনালিটি অফ মালিহা ইজ বাংলাদেশি। এখানে আমরা প্রথমে দ্য ন্যাশনালিটি লিখে নিব, দ্য ন্যাশনালিটি অফ মালিহা ইজ বাংলাদেশি। তারপর সিতে আছে when do we get much rain, আমরা কখন প্রচুর বৃষ্টিপাত পাই? তাহলে we get much rain in June, July and August। ডিতে আছে which is the capital of Bangladesh, তাহলে আমরা কি লিখব ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে? ই নম্বরে আছে দেখো হাউ ইজ দ্য বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীটি কেমন? তাহলে আমরা লিখব দ্য বুড়িগঙ্গা রিভার ইজ ভেরি বিগ, দ্য বুড়িগঙ্গা রিভার ইজ ভেরি বিগ। এফ এ আছে মেনশন 2 পয়েন্ট অ্যাবাউট ঢাকা, ঢাকা সম্পর্কে দুটো তথ্য লিখো। তাহলে আমরা ঢাকা সম্পর্কে দুটি তথ্য এভাবে লিখতে পারি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইট স্ট্যান্ডস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, ঠিক আছে? এভাবে দুটি বাক্য লিখলাম। তারপর দেখো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4 এ আছে যে নেটিভ ভিলেজ, ইউর নেটিভ ভিলেজ সম্পর্কে কয়টি বাক্য? কমপক্ষে 5টি বাক্য লিখতে বলেছে। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স, কমপক্ষে 5টি বাক্য লিখো অ্যাবাউট সম্পর্কে, ইউর নেটিভ ভিলেজ তোমার নিজ গ্রাম সম্পর্কে। দ্য ফলোইং কোয়েশ্চন উইল হেল্প ইউ, নিচে দেওয়া প্রশ্নগুলো তোমাকে সাহায্য করবে। তাহলে এখানে দেওয়া আছে হোয়ার ইজ ইউর নেটিভ ভিলেজ সিচুয়েটেড, মানে তোমার নিজ গ্রাম কোথায় অবস্থিত? তাহলে তোমরা কি লিখবে যে মাই নেটিভ ভিলেজ ইজ সিচুয়েটেড ইন কিশোরগঞ্জ। তারপর বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ ইট, এর নাম কি? তাহলে তোমরা লিখলে যা ইটস নেম ইজ 32, তোমরা 32-এ থাকো 32 লিখলে, বা যে যেখানে থাকো সেই জায়গাটার নাম লিখলে, ঠিক আছে? তোমাদের নেটিভ যার নেটিভ ভিলেজের নাম লিখলে। তারপর সিতে আছে হাউ মেনি পিপল লিভ দেয়ার, এখানে কতজন লোক বা কত সংখ্যক লোক বাস করে? তোমরা লিখলে অ্যাবাউট 5000 পিপল লিভ ইন দ্য ভিলেজ বা লিভ হিয়ার। তারপর দিতে আছে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইট, এটির বিশেষত্ব কি? ঠিক আছে, এটা তোমরা কি লিখবে যে স্মল স্ট্রিম ফ্লোজ বাই মাই নেটিভ ভিলেজ। তারপর দিতে আছে when do you visit it, তুমি কখন ওইখানে ঘুরতে যাও বা বেড়াতে যাও? তাহলে তোমরা কি লিখবে এভরি ইয়ার, প্রত্যেক বছর আই ভিজিট মাই নেটিভ ভিলেজ উইথ মাই প্যারেন্টস, প্রতি বছরই আমি আমার বাবা মার সাথে সেখানে বেড়াতে যাই বা ঘুরতে যাই, ঠিক আছে? এভাবে তোমরা 100 পৃষ্ঠা, তোমাদের স্কয়ার গাইডে 100 পৃষ্ঠা সিন প্যাসেজটি, মালিহা সম্পর্কে যে সিন প্যাসেজটি দেওয়া আছে এই প্যাসেজের 1 থেকে 4 নং পর্যন্ত সবগুলো পড়া তোমরা শিখে নেবে, ঠিক আছে? আজকে তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি পড়াবো। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায় সামাজিক পরিবেশের উন্নয়ন এই চ্যাপ্টারটি পড়েছিলাম এবং এই চ্যাপ্টারের উপর অনুশীলনী পড়া শেষ করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু সৃজনশীল পড়বো। আজকে আমরা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো। সবাই তোমরা একটু বোর্ডে খেয়াল করো। দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও এখানে কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন আছে। আমরা এর উত্তরগুলো রিডিং থেকে খুঁজে বের করব। তার আগে আমরা রিডিংটা অবশ্যই আরেকবার ভালো করে পড়ে নেব। দেখো এখানে কি আছে। 1 নম্বরে আছে পরিবারে কে কে থাকেন। পরিবারে কে কে থাকেন? আমরা এখানে পড়েছি পরিবারে মা বাবা ভাই বোন থাকেন। কোনো কোনো পরিবারে দাদা দাদি চাচা চাচি বা অন্যান্য আত্মীয় স্বজন থাকেন। তারপর দেখো আছে 2 নম্বরে পরিবারের জন্য আমরা কি কি করতে পারি। পরিবারের জন্য আমরা সবাই একে অপরকে সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি। তারপর 3 নম্বরে আছে পরিবারের কি কি কাজে সাহায্য করতে পারি, 2টি কাজের নাম লিখো।
যেমন পরিবারে নিজেদের বই খাতা কলম ব্যাগ নিজেরা গুছিয়ে রাখবো, নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখবো। এরকম ভাবে যে কোনো দুইটি উদাহরণ তোমরা লিখতে পারো। তারপর দেখো 4 নম্বরে আছে আমরা ঘরবাড়ি কেমন রাখবো। আমরা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তারপর আছে দেখো 5 নম্বরে পরিবারের বয়স্ক লোকদের সাথে কেমন আচরণ করব। পরিবারের বয়স্ক লোকদেরকে আমরা শ্রদ্ধা করব এবং তাদের কাজে সাহায্য করব। তারপর 6 নম্বরে আছে দেখো বাড়িতে কি কি কাজে সাহায্য করব, দুইটি কাজের নাম লিখো। বাড়িতে দেখো আছে বাড়িতে সাহায্য করে, এই পাঠটিতে আছে অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব, আঙিনায় গাছ লাগাবো ও পানি দেব। এরকম দুইটি কাজের নাম লিখলেই হবে। তারপর 7 নম্বরে আছে দেখো পরিবারে আমরা কেন একে অপরকে সাহায্য করব। সুখী পরিবার গড়ে তুলতে আমরা পরিবারে একে অপরকে সাহায্য করব। তারপর আছে দেখো স্কুল থেকে বাসায় এসে প্রথমে তুমি কি করবে। স্কুল থেকে বাসায় এসে প্রথমে আমি নিজের বই খাতা কলম ব্যাগ ইত্যাদি গুছিয়ে রাখবো। 9 নম্বরে দেখো আছে আমরা বিদ্যালয়ে কি কি করি। আমরা বিদ্যালয়ে পড়ালেখা ও খেলাধুলা করি। তারপর 10 নম্বরে আছে শ্রেণীকক্ষের ভিতরে আমরা কি কি কাজ করতে পারি। দেখো এখানে আমরা বিদ্যালয়ে সাহায্য করা চ্যাপ্টারে পড়েছি। শ্রেণীকক্ষের ভিতরে আমরা চেয়ার টেবিল সাজিয়ে রাখবো, বোর্ড পরিষ্কার রাখবো, শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। তাহলে এই কাজগুলো আমরা করতে পারি। তারপর দেখো 11 নম্বরে আছে শ্রেণীকক্ষের বাইরে আমরা কি কি কাজ করতে পারি। শ্রেণীকক্ষের বাইরে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখতে সাহায্য করব, বাগানে ফুলের গাছ লাগাবো ও যত্ন নেব। তারপর আছে দেখো 12 নম্বরে শ্রেণীকক্ষে শিক্ষককে কিভাবে সহযোগিতা করবে। শ্রেণীকক্ষে কেউ হইচই করবে না, শ্রেণীকক্ষে আমরা কেউ হইচই করব না, মনোযোগী হব, শিক্ষককে সহযোগিতা করব। তারপর আছে কিছু দুইটা কাঠামোগত প্রশ্ন। কাঠামোগত প্রশ্নে 1 নম্বরে আছে দেখো তুমি কোথায় বাস করো। পরিবারে সাধারণত কারা বাস করে। তুমি পরিবারে প্রতিদিন যেসব কাজ করো তার 4টি কাজের নাম লিখো। প্রথম প্রশ্ন দেখো তুমি কোথায় বাস করো। আমি কোথায় বাস করি, আমি পরিবারে বাস করি। পরিবারে সাধারণত কারা বাস করেন। পরিবারে সাধারণত মা বাবা ভাই বোন বাস করেন। এছাড়াও পরিবারের বাইরের যেমন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থাকে, কিন্তু পরিবারে সাধারণত কারা বাস করে, মা বাবা ও ভাই বোন। তারপর আছে দেখো তুমি পরিবারে প্রতিদিন যেসব কাজ করো তার 4টি কাজের নাম লিখো। পরিবারে আমরা কি কি কাজ করতে পারি সেটা আমরা পরিবারকে সাহায্য করা এই পাঠ থেকে লিখবো। 4টি কাজ কি কি লিখতে পারি দেখো নিজেদের বই খাতা কলম ব্যাগ ইত্যাদি গুছিয়ে রাখবো, নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখবো, ছোট ভাই বোনদের জিনিসপত্র গুছিয়ে রাখবো, মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করবো। এরকম ভাবে 4টি কাজের নাম আমরা এখানে লিখবো। তারপর দেখো 2 নম্বরে আছে আমরা বিদ্যালয়ে কেন যাই। সেখানে আমরা কি করব না। বিদ্যালয়ে করতে পারি এমন 4টি কাজের নাম লিখো। আমরা বিদ্যালয়ে পড়ালেখা শিখতে যাই বা পড়ালেখা করতে যাই। সেখানে আমরা কি করব না, সেখানে আমরা হইচই করব না। বিদ্যালয়ে করতে পারি এমন 4টি কাজের নাম হলো, দেখো এখানে আমরা তৃতীয় পাঠ থেকে লিখতে পারি যে বিদ্যালয়ে আমরা করতে পারি এমন 4টি কাজের নাম হলো শ্রেণীকক্ষের চেয়ার টেবিল সাজিয়ে রাখবো, বোর্ড পরিষ্কার রাখবো, যেখানে সেখানে ময়লা ফেলবো না, শিক্ষককে সহযোগিতা করব। এইভাবে আমরা কি 4টি কাজের নাম লিখতে পারি। তাহলে দেখো আজকে আমরা সামাজিক পরিবেশের উন্নয়ন এই চ্যাপ্টারের উপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও কাঠামোগত প্রশ্ন করলাম। তোমরা এই চ্যাপ্টারটি অবশ্যই আগে রিডিং করে তারপর উত্তরগুলো লিখবে। তাহলে আজকের পড়া তোমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।